হ্যালো ফ্রেন্ডস, এখন সাউন্ড ঠিক আছে কিনা প্রথমে দেখতে হবে। আচ্ছা, যাই হোক, আমি 41তম প্রিলি যারা প্রথমবার দিবে বা প্রথমবার অ্যাপ্লাই করবে তাদের জন্য নতুন করে যে লাইভ আড্ডা পরিক্রমা টিউটোরিয়াল লাইভ আড্ডা যে শুরু করেছিলাম আমরা, তারই গত 2 সপ্তাহে দুটো অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল, এটি থার্ড অ্যাসাইনমেন্ট থাকবে। তো এই অ্যাসাইনমেন্টগুলোর ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আমাকে অনেকেই বলেছে যে আমরা গতবার 40তম বিসিএস প্রিলিমিনারি যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে আমরা যেভাবে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম, যে অ্যাসাইনমেন্টের ধরনটা ছিল সেইটা তাদের কাছে খুব ভালো লেগেছিল। তো একটা বিষয়, এই প্রসঙ্গে একটা বিষয় বলতে চাচ্ছি যে যারা আমরা বলছিলাম যে 40তম স্টাইলে বা 40তম মতো করে অ্যাসাইনমেন্টটা দিলে ভালো হয়, তাদের উদ্দেশ্যে বলি সেটা হচ্ছে যে 40তম যারা পরীক্ষার্থী ছিল বা পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু অনেকেই রেজাল্ট খারাপ, পরীক্ষা খারাপ করেছে। তো যে কারণে তাদের তাদেরকে আবার যদি সেইভাবে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয় তাহলে তাদের কাছে হয়তো বোরিং লাগবে। সো আমি যেটা করেছি যে একটু চেঞ্জ নিয়ে এসেছি, যে যাতে করে এটা নতুনত্ব থাকে। যারা 40তম দিয়েছিল তারাও যেন এটা আবার পড়ালেখা করতে পারে, আর যারা 41তম ফ্রেশার্স একেবারে নতুন করে পরীক্ষা দেবে তারাও যেন এটা নিয়ে প্রিপারেশন নিতে পারে। এই দুই ধরনের প্রার্থীদের উদ্দেশ্যেই এটা দেয়া। আর এর পাশাপাশি যেটি হয় যে আরও কিছু কাজ আমি দেওয়ার চেষ্টা করব, যে কাজগুলো থেকে মনে রাখতে হবে যে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করতে গেলে প্রশ্ন আনসার করতে হয়, প্রশ্ন মনে রাখতে হয়, প্রচুর প্রশ্ন মনে রাখতে হয়। এটার বিকল্প কিছু নাই। অনেক প্রশ্ন মনে রাখতে হবে, অনেক প্রশ্ন পড়তে হবে, পাশাপাশি বেসিক ডেভেলপমেন্টটাও খুবই জরুরি। দুটোর একটা মিশ্রণ ঘটাতে হবে দুটো থেকেই। তো এখন যেটা হচ্ছে যে পিএইচসি সিলেবাস থেকে যে হোম অ্যাসাইনমেন্টটা দেওয়া হচ্ছে, পিএইচসি সিলেবাস থেকে এইটা চলুক পাশাপাশি। আর আলহামদুলিল্লাহ আমার বইটা বোধহয় চলে আসবে সামনের মাসে ফার্স্ট উইকে চলে আসবে। সব মিলিয়ে বইটার মধ্যে 22,500 প্রশ্ন আছে, এটা আমি কাউন্ট করে দেখলাম আজকে। বইটার কপি নিয়ে আসছি, আর এটা হয়তো প্রেসে দিয়ে দিব। 22,500 প্রশ্ন, এটা খুব কার্যকর কিছু প্রশ্ন এখানে ঢুকে গেছে, সেটা আমরা ইনশাল্লাহ পরের সপ্তাহে থেকে শুরু করব। আর তার পাশাপাশি যেটা হয় যে একেবারে যারা প্রথম শুরু করলো এদের জন্য আজকে একটু একটু গাইড দেওয়ার চেষ্টা করবো। যারা প্রথম শুরু করবে তারা কিভাবে শুরু করবে, বিশেষটা পড়ালেখাটা কীভাবে শুরু করবে, কী দিয়ে শুরু করবে, সেটা একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব ছোট করে। আর তার আগে যেটা হচ্ছে যে থার্ড অ্যাসাইনমেন্ট, যেটা সেই থার্ড অ্যাসাইনমেন্টটা আগে প্রথমে দিয়ে নিই। যে প্রথম যে পিএইচসির সিলেবাস থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, এবার তৃতীয় অ্যাসাইনমেন্টটা দিয়ে নিব। আমরা প্রথমে অ্যাসাইনমেন্টটা নেই, এই লাইভের প্রথমে অ্যাসাইনমেন্টটা থাকবে। তারপরে যারা একেবারে ফ্রেশার্স, নতুন করে যারা বিশেষ পরীক্ষা দিচ্ছে এবারে ফার্স্ট টাইম, তারা একেবারে কী করে শুরু করবে সেটা নিয়ে একটু কথা বলে দিব, সেটা নিয়ে একটু কথা বলবো। আর এরপরে যদি প্রশ্নোত্তর পর্বে বা পরবর্তী সময় আরও কিছু পড়তে হয় বা কী করতে হবে সেটা নিয়ে একটু কথাবার্তা বলতে পারি আমরা। তো অনেকেই যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, আমি প্রথমে গত সপ্তাহে বা যে দুটো অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল, এবার থার্ড অ্যাসাইনমেন্টে পড়াটাকে দিয়ে নিই। আমি জানি না এখান থেকে সবাই কীভাবে পড়ালেখা করছে। আর আমাদের লর্ড অফ বিসিএস যে গ্রুপটা ছিল ওটার নাম পরিবর্তন করে পরিক্রমা টিউটোরিয়ালস নামটা, অর্থাৎ এইটার নামটা আগে ছিল, সবার রিকোয়েস্টে এই নামটাই আবার রাখা হয়েছে যে পরিক্রমা টিউটোরিয়ালস। এই নামটা সবার কাছে প্রিয়। সো ওইটা আমিও নামটা চেঞ্জ করে ঠিক করিনি, এই জন্য নামটা আবার ওইটাই দেওয়া হলো। তো যাই হোক, প্রথমে আমি সিলেবাসের যে পড়াটা সেই পড়াটা দিয়ে দিচ্ছি, তারপরে আমরা গল্প করতে পারি। আচ্ছা, পড়া হচ্ছে 10টা সাবজেক্টের উপর পড়া দেওয়া হয়। আমরা সবাই জানি যে 10টা সাবজেক্ট থেকে পড়া দেওয়া হয়। 10টা সাবজেক্টের প্রথম হচ্ছে বাংলা। গত সপ্তাহের বাংলার উপর পড়া দেওয়া ছিল। প্রয়োগ অপপ্রয়োগ ছিল, তারপরে বানান বাক্য শুদ্ধি এগুলো পড়া দেওয়া ছিল বাংলার উপরে। আমরা এই পড়াগুলো হয়তো পড়েছি। আর এই সপ্তাহে যেটা হচ্ছে যে পড়া যেটা থাকবে সেটা হচ্ছে পরিভাষা বাংলা থেকে। একটু কষ্ট করে লিখে নিতে হবে। অনেকে আমাকে লিখে দিতে বলে, লিখতে গেলে আসলে অনেক লেখালেখি কাজ করতে হয়, সো এই কাজটা খুব অলসতা লাগে। তো আমরা যদি একটু কষ্ট করে লিখে নিই এটা বোধহয় বেটার হয়। যে বাংলা হচ্ছে পরিভাষা, ব্যাকরণ অংশ থেকে আমরা পরিভাষা যে চ্যাপ্টার আছে এইটা আমরা পড়ব, এটা এক। তারপরে সাহিত্য যুগ থেকে আমরা গত সপ্তাহে 2 সপ্তাহ ছিলাম আমরা প্রাচীন যুগের মধ্যে, এবার আমরা মধ্যযুগে চলে আসবো বাংলা সাহিত্য থেকে। বাংলা সাহিত্য এই সপ্তাহের যে পড়া থাকবে সেগুলোর মধ্যে হচ্ছে মধ্যযুগ থেকে তো অনেকগুলো চ্যাপ্টার আছে, তার মধ্যে থেকে যেটা পড়তে হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, 1 নম্বর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এইটা। তারপরে 2 নম্বর হচ্ছে মঙ্গল কাব্য,
তারপরে 3 নাম্বার হচ্ছে বৈষব পদাবলী, পদাবলী যেগুলো আছে বৈষব পদাবলী। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট সেটা হচ্ছে অনুবাদ সাহিত্য। মধ্যযুগের অনুবাদ সাহিত্য থেকে প্রশ্ন প্রায়ই হয়, এটা কোনোভাবে মিস করা যাবে না। অনুবাদ সাহিত্য এই চ্যাপ্টারটা, অর্থাৎ সাহিত্য, বাংলা সাহিত্য অংশ থেকে এই চ্যাপ্টারগুলো আমরা নেক্সট উইকের জন্য পড়া নেব। গেল এটা। এবার ইংরেজি থেকে আসি। ইংরেজি থেকে আমরা এই সপ্তাহে যেটা পড়বো সেটা হচ্ছে শুধু ভার্ব। শুধু ভার্ব চ্যাপ্টারটা পড়বো আমরা। একটা জিনিস ভাববো আমরা যে ভার্ব থেকে যেটা হয় যে ভার্বের শুধু সংজ্ঞা পড়লে এটা পরীক্ষা আসবে তা না। ভার্ব লেখাটা, ওয়ার্ডটা অনেক ছোট, কিন্তু ভার্বের মধ্যে অনেক বড় একটা আলোচনা আছে, সেই আলোচনাগুলো পড়তে হবে। যেমন আমি যদি বলি যে ভার্ব থেকে কতভাবে আসতে পারে, সংজ্ঞার থেকে প্রশ্ন আসে খুবই কম। তো সংজ্ঞার থেকে আমরা যদি ভার্ব যদি বলি যে ভার্ব প্রথমত দুই প্রকার, একটা ফাইনাইট, একটা নন ফাইনাইট ভার্ব। তারপরে ফাইনাইট ভার্ব দুই প্রকার, একটা প্রিন্সিপাল ভার্ব, একটা অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, একটা ট্রানজিটিভ ভার্ব, একটা ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব চার প্রকার, এটার আমি যদি বলি যে ফ্যাক্টিটিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, রেসিপ্রোকাল ভার্ব, কোগনেট ভার্ব। ওইদিকে ইনট্রানজিটিভ তিন প্রকার, একটা হচ্ছে কজেটিভ ভার্ব। এইভাবে আমরা ভার্বের যদি ভাগগুলো করতে থাকি, এগুলো কিন্তু অনেক। তারপর হচ্ছে অক্সিলারি দু প্রকার, একটা প্রাইমারি অক্সিলারি আর একটা মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি তিন প্রকার, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। বি ভার্ব 8 প্রকার। সো এই যে প্রকারগুলো আছে, ওইদিকে নন ফাইনাইট ভার্বটা আবার 3 প্রকার, একটা হচ্ছে ইনফিনিটিভ, একটা পার্টিসিপল, একটা জেরান্ড। এগুলো ভাগ ভাগ করলে প্রচুর ভাগ হবে। মুশকিল হচ্ছে কি যে এই ভাগগুলো থেকে পরীক্ষায় প্রশ্নগুলো ওইভাবে পাওয়া যাবে না। প্রশ্ন থাকবে রুলস থেকে, প্রশ্ন থাকবে ভিন্ন জায়গা থেকে। সো আমি ক্লাসে যেটা বুঝাই সেটা মনে রাখতে হবে যে প্রশ্ন কিভাবে আসে ওই ব্যাপারটা খেয়াল করতে হবে। সো সবার জন্য একটা গুড নিউজ হচ্ছে যে বিশেষ পরীক্ষা সহ সকল কম্পিটিটিভ পরীক্ষা, ইংলিশ পরীক্ষার এমসিকিউ প্রশ্ন কিভাবে আসে এবং কিভাবে সেগুলো আনসার করতে হয়, শুধু প্রশ্ন কেন্দ্রিক একটা বই আমি লিখতেছি। এই বইটার কাজটা শুরু হয়ে গেছে, এটা মাস পর্যায়ে আছে, বেশি দিন লাগবে না শেষ করতে। সো এটা হচ্ছে প্রচুর প্রশ্ন, আমরা 7 থেকে 10,000 প্রশ্ন কীভাবে আনসার হয় এই কৌশলটা শিখবো এই বইটা থেকে। যদি বইটা ইনশাল্লাহ আমি কভার করতে পারি, এটা কাজে লাগবে অবশ্যই। এটা অনেক দেরি আছে, তাই এটার জন্য ওয়েট করার দরকার নেই। তো আমরা ইংলিশে যে ভার্ব থেকে যেটা করব সেটা মনে রাখবো যে সংজ্ঞার পাশাপাশি যে রুলসগুলো অর্থাৎ প্রশ্নগুলো থাকে, যার কাছে যেই বইটাই আছে সেই বই থেকেই ওই প্রশ্নগুলো কিভাবে আসে এবং সেটা কিভাবে উত্তর করতে হয়, কেন উত্তর হয়, কেন বাকি তিনটা হয় না, এই ব্যাখ্যা সহ আমাদেরকে ইংলিশ যখন পড়বো আমরা তখন এই ব্যাখ্যা সহ পড়বো। সো ইংলিশ গ্রামার থেকে এই একটা অধ্যায়ই থাকবে, সেটা হচ্ছে ভার্ব। এটাকে খুব সুন্দর করে পড়ে ফেলতে হবে ভার্বটা। ভার্বের মধ্যে আছে এখানে লিঙ্কিং ভার্ব, ফ্রেজাল ভার্ব, এগুলোও কিন্তু আছে। ওকে, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল, এগুলো সবই ভার্বের মধ্যে পড়বে। আমরা একটা বই খুলে ভার্ব চ্যাপ্টারটা যখনই পড়বো তখন এই ভার্বগুলো আমরা বুঝতে পারবো যে কী কী আছে। আচ্ছা, জিসান বলছে যে 25,000 বইটা মার্কেটে কভার, এটা পরে বলতেছি, আমি এই পড়াটা দিয়ে নিই আগে। এটা গেল গ্রামার অংশ। তারপরে সাহিত্য, ইংরেজি সাহিত্য অংশ থেকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সাহিত্য অংশ থেকে গত সপ্তাহে সম্ভবত বেকনকে দেওয়া ছিল। তো এবার রাইটার্সদের না দিয়ে আমরা দুটো এজ পড়ে ফেলবো, ছোট্ট দুটো এজ। একটা হচ্ছে প্রাচীন যুগ মানে ওল্ড ইংলিশ পিরিয়ড, আর একটা হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড। তো বাংলা সাহিত্যে যেমন মধ্যযুগ অনেক বড়, অনেক আলোচনা, পদাবলী আছে, অনুবাদ সাহিত্য আছে, অনেক কিছু আছে। সো ইংরেজিতে মধ্যযুগে তেমন কিছু নেই। তো যেটা করতে হবে যে এই যুগগুলো কবে কোনটা ছিল, কত সাল পর্যন্ত কোন যুগ ছিল, এগুলো পড়তে হবে। আর ওই যুগের বিখ্যাত রাইটার্স কে কে ছিল সেটা পড়তে হবে। ওই রাইটার্সদের সম্বন্ধে একটু ধারণা রাখতে হবে। আর ওই রাইটার্সদের বইগুলো বা কোনো উক্তি থাকলে সেই উক্তিগুলো পড়তে হবে, সেইগুলো। এরপরে আমরা অন্য সময় অন্য একদিন লিটারি টার্মস নিয়ে আলোচনা করব, এগুলো আলোচনা পরে করব। সো এই সপ্তাহে যেটা পড়া থাকবে সেটা হচ্ছে যে ওল্ড ইংলিশ পিরিয়ড আর হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড। ইংরেজি সাহিত্য থেকে এই দুটো চ্যাপ্টার পড়া থাকবে। আমরা একটু মনোযোগ দিয়ে এই দুটো চ্যাপ্টার থেকে যা আছে একটু পড়ে ফেলবো, সময়ের কাজটা সময় করে ফেলবো, এটা ইম্পর্টেন্ট জিনিস। দেন নাম্বার 3, তাহলে বাংলা গেল, ইংলিশ গেল। এবার আমরা ইংলিশ গাণিতিক যুক্তি থেকে যা পড়বো, গণিত থেকে যা পড়বো, সেটা হচ্ছে দুটো চ্যাপ্টার আমরা এখান থেকে পড়বো। একটা হচ্ছে যে পাটিগণিতের খুব গুরুত্বপূর্ণ একটা ভাগ, সেটা হচ্ছে সুদ কষা। সুদ কষাটা খুব গুরুত্বপূর্ণ, এই সুদ কষা চ্যাপ্টারটা আমরা এই সপ্তাহে পড়বো। এর পাশাপাশি আরেকটি চ্যাপ্টার পড়বো, সেটা হচ্ছে অনুপাত সমানুপাত। তাহলে শতকরা সুদ কষা যেটা আছে সেইটা একটা ভাগ, আর হচ্ছে অনুপাত সমানুপাত এইটা পড়বো। এই দুটো চ্যাপ্টার আমরা নেক্সট উইকে পড়বো।
এই দুটো কিন্তু চ্যাপ্টার দুটো অনেক বড় বড় চ্যাপ্টার, সো এগুলো করতে অনেক সময় যাবে, বাট এইগুলো আমরা বারবার করব, এই ম্যাথগুলো পরীক্ষায় এগুলো থাকে। গেল আমাদের 3। আর এরপর আসে মানসিক দক্ষতা। মানসিক দক্ষতা থেকে আমরা প্রবলেম সলভিং নামে যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের প্রথম অংশটা এই সপ্তাহে পড়ব, প্রবলেম সলভিং। সো এটা গেল আমাদের 4। 5 নাম্বারে আমরা যদি দেখি বাংলাদেশ বিষয়গুলি থেকে আমরা কি পড়ব। এই সপ্তাহে বাংলাদেশ বিষয়গুলি থেকে আমাদের পড়া থাকবে মহান মুক্তিযুদ্ধ 1, মুক্তিযুদ্ধ পড়ব আমরা। তারপরে আমরা জাতি, গোষ্ঠী ও উপজাতি, ওকে, মুক্তিযুদ্ধ সংক্রান্ত যা আছে সব কিছু, তারপর জাতি, উপজাতি, গোষ্ঠী এই সংক্রান্ত আমাদের কাছে যার কাছে যে বইটি আছে সেই বইয়ে যা যা আছে এই চ্যাপ্টারগুলো আমরা কি কি প্রশ্ন পরীক্ষা আসতে পারে এগুলো আমরা পড়ে ফেলব। আচ্ছা, এরপর আমরা আসি আন্তর্জাতিক বিষয়গুলিগুলো নিয়ে। সেখান থেকে আমরা আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আমরা বিশ্বের যে যত সাগর মহাসাগর আছে, এটা আমি প্রথম দিন হয়তো পড়া দিয়েছিলাম, অনেকে পড়ে নাই, এগুলো পড়তে হবে মানচিত্র থেকে। আমি মানচিত্র নিয়ে একদিন মানে কয়েকদিন আলোচনা করার চেষ্টা করব। জাস্ট মানচিত্রটা পিছনে আমার বোর্ড লাগবে, আমি যখন বোর্ডের ব্যবস্থাটা করতে পারবো তখন এই মানচিত্রটা দেখিয়ে দেবো যে কীভাবে মজা করে করে এই প্রণালীগুলো, সাগর মহাসাগরগুলো আলোচনা করা যায় চেষ্টা করব। বাট এর মধ্যে মানচিত্র থেকে যেটা করতে হবে যে যতগুলো সাগর আছে মহাবিশ্বে, সাগর মহাসাগর, এই সাগর মহাসাগরগুলো এবং প্রণালীগুলো, যতগুলো প্রণালী আছে এই প্রণালীগুলো আমাদেরকে এই সপ্তাহের মধ্যে আমরা আন্তর্জাতিক বিষয়গুলি থেকে এই প্রণালী, সাগর মহাসাগর এই চ্যাপ্টারটা পড়ব। এই গেল আমাদের 6। 7 নম্বর হচ্ছে সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞান অংশ থেকে গত 2 সপ্তাহে আমি বেশ কিছু চ্যাপ্টার পড়া দিয়েছিলাম, সেগুলো আমরা পড়েছি কিনা জানি না। এগুলো তথ্যগুলো এমনভাবে পড়তে হবে যেন এটা প্রিলিতে তো কভার হবেই, এটা যেন লিখিত তো যেন আমি লিখতে পারি, অর্থাৎ পড়ার সময় পড়ব এবং লিখব এবং নোট করব। সো এটা যেন মনে থাকে আমাদের। সাধারণ বিজ্ঞান থেকে আমরা যেটা পড়ব, ভৌত বিজ্ঞানের অংশ থেকে কিছু চ্যাপ্টার নিব। এটা হচ্ছে 1 শব্দ, 2 তাপ, তাপ ও তাপবিদ্যা, শব্দ, তাপ ও তাপগতিবিদ্যা 2। 3 হচ্ছে আলোর প্রকৃতি, মানে আলো যে ব্যাপারটা থাকে, আলোর গতিবেগ কত, হ্যান ত্যান এই ধরনের কিছু প্রশ্ন। তারপরে আমরা আরেকটা পড়ব ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স তাহলে আমাদের গেল কি বিজ্ঞান থেকে শব্দ, তাপ ও তাপগতিবিদ্যা, আলোর প্রকৃতি, ইলেকট্রনিক্স, এই চ্যাপ্টারগুলো আমরা একটু দেখে নিই। খুব ছোটো ছোটো চ্যাপ্টার, খুবই সহজ, এগুলো খুব সহজেই পড়া যাবে। আচ্ছা, এটা গেল বিজ্ঞান থেকে। এরপরে আমরা আসি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি থেকে আমরা যেটা করব যে দৈনন্দিন জীবনে কম্পিউটার যেগুলো ব্যবহার করা হয়, দৈনন্দিন জীবনে কম্পিউটার কি থাকে, যেমন কৃষিতে কম্পিউটার, তারপর যোগাযোগ ক্ষেত্রে কম্পিউটার, শিক্ষার ক্ষেত্রে কম্পিউটার, স্বাস্থ্য ক্ষেত্রে কম্পিউটার, খেলাধুলার ক্ষেত্রে কম্পিউটার, এই চ্যাপ্টারগুলো আমরা এই সপ্তাহে পড়ে ফেলবো। দৈনন্দিন জীবনে কম্পিউটার যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা এই সপ্তাহে পড়ব। এরপরে আসি আমরা নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। সেখান থেকে আমরা পড়ব, নৈতিকতা থেকে আমরা পড়ব ডেফিনেশন অফ গুড গভর্নেন্স। গুড গভর্নেন্সের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞার যে প্রথম পার্টটা আছে সেই প্রথম পার্টটা আমরা এই সপ্তাহে পড়ব, গুড গভর্নেন্সের সংজ্ঞা, ফার্স্ট পার্ট। আর তারপর লাস্ট ওয়ান হচ্ছে ভূগোল। ভূগোল এটা হচ্ছে শেষ, ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, এই যে চ্যাপ্টারটা আছে ভূগোল, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা থেকে আমরা এই সপ্তাহে যেটা পারবো যে ভূ রাজনৈতিক গুরুত্ব যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা আমরা এর সাথে পড়ে নেব। সো বন্ধুরা, আমি প্রথমেই যে কাজটা করে নিলাম সেটা হচ্ছে যে আমাদের এই তৃতীয় সপ্তাহের যে 10টা বিষয় থেকে পিএইচসির সিলেবাস থেকে যে টপিকগুলো থাকে পিএইচসি সিলেবাসের মধ্যে, সেই সিলেবাসের টপিকগুলো 10টা টপিক থেকে হোম অ্যাসাইনমেন্টটা দিলাম। তোমরা যেটা করবা যে নেক্সট উইকের জন্য এই অ্যাসাইনমেন্টটা পুরো করবা, এই চ্যাপ্টারগুলো থেকে যার কাছে যে বইটি আছে সেই বইটা ভালো করে পড়ে এই চ্যাপ্টারের উপর প্রস্তুতি নেবা, এটা হচ্ছে প্রথম কাজ। আচ্ছা, এখন আমি একটু মেসেজটা দেখব সবার, যে আমরা কি কি চাচ্ছি, কি দেখতে চাচ্ছি। এটা 1। 2 হচ্ছে যে যারা একেবারে নতুন শুরু করবে তাদের জন্য কিভাবে শুরু করবে সেটা নিয়ে কথা বলবো একটু, বলে আমাদের লাইভ শেষ করে দিব। আর যদি কারো কোনো প্রবলেম থাকে, গুরুত্বপূর্ণ কোনো সমস্যা থাকে, সেগুলো সলভ করব। ঠিক আছে বন্ধুরা, আমরা প্রশ্নগুলো দেখব এখন, যে কার কী প্রশ্নগুলো থাকতে পারে।
কারো কোনো প্রশ্ন, স্যার বাকি নোটগুলোর ভিডিও কখন দিবেন? কোন নোটের ভিডিও? আবুল বাসার বলছে যে 25,000 বইটা মার্কেটে কবে আসবে? আচ্ছা, 25,000 বইটা বলতে বইটার আজকে একদম কপি নিয়ে আসছি। এটা হচ্ছে 22,500 সামথিং এরকম প্রশ্ন আছে। 22 মানে 22,500 প্রশ্নগুলো আছে, অর্থাৎ কিছু রিপিটেশন ছিল, সেগুলো বাদ দিয়েছি। বইটা অনেকজন মিলে কারেকশন করা হয়েছে যাতে করে ভুল না থাকে। এটার চতুর্থ প্রকাশ হতে যাবে বইটা। গত বছর আমরা 40তম জন্য বইটা বের করেছিলাম, ছিল 12,000 প্রশ্নের বই। এবার সেটা হয়ে যাচ্ছে 22,500 প্রশ্নের বই। এবার যে প্রশ্নগুলো সংশ্লিষ্ট হয়েছে এখানে, সেই বইগুলোর মধ্যে আছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার 5 থেকে 10 বছরের প্রশ্ন, তারপরে লিখিত পরীক্ষার যে মেন্টাল ল্যাবিলিটির প্রশ্ন সেগুলো যুক্ত হয়েছে, তারপরে বিসিএসের যে বিগত প্রশ্ন সেগুলো কিছু যুক্ত হয়েছে। সব মিলে আরও দেখা যাচ্ছে যে আরও 10,000 প্রশ্ন নতুন করে যুক্ত হয়েছে বইটার মধ্যে। সো বইটা এখন একটু সাইজটা বড় হবে, একটু বড় আকার আসবে, বাট বইটা যদি 22,500 প্রশ্ন কেউ পড়তে পারি আমরা, তাহলে এটা আমাদের জন্য অনেক কাজে লাগবে। আমার মনে হয় যে অনেক প্রশ্ন কমনও থাকবে, অনেক প্রশ্নই কমন থাকবে। সো বইটা আসলে আমি যদি সবাই চায় তাহলে ওই বই থেকে আমি পড়া দিব। আর ওই বইটাই কিনতে হবে এরও কোনো মানে নাই। বইটা দেখে যদি ভালো লাগে কিনবো, নাহলে কিনবো না, অন্য বই কিনবো। বই তো কিনতেই হবে। সো এটা আমি বললেই ওটা কিনতে হবে এর কোনো মানে নেই। এটা সবসময় মনে রাখতে হবে যে আমি যেটাই বলবো সেটাই ফাইনাল, এটা কোনোভাবেই না। যার কাছে যেটা যখন ভালো লাগবে সেটা কিনতে হবে, এইটা। আর আমি একটু দেখতে চাচ্ছিলাম আর কোনো প্রশ্ন না থাকলে আমি যারা কবে পাবো বলতে কি, যে বইটা কালকে আমরা প্রেসে দিব, আগামীকাল দিব প্রেসে। 3 দিন হয়তো লাগবে প্রেসে থেকে, অর্থাৎ কালকে যদি প্রেসে দেই, আগামীকাল হচ্ছে 31 তারিখ, 31 জুলাই, তাহলে 1, 2, 3 অর্থাৎ 3 অগাস্ট বইটা মার্কেটে আসবে হয়তো, ইনশাল্লাহ। 3 অগাস্ট আসলে আমি জানিয়ে দিব যে 3 অগাস্ট আসছে। আমি আমাদের গ্রুপে একটা পোস্ট দিলে এটা জানা যাবে, তখন এটা আমরা ওখান থেকে নিয়ে নেব বইটা। ওই বইটার প্রসঙ্গটা থাক, অন্য প্রসঙ্গে বলি আমরা, যদি অন্য কোনো প্রশ্ন থাকে। বইটার প্রাইসের কথা বলছে, প্রাইস একটু বাড়বে কারণ বইটা অনেক বড় হয়ে গেছে, ভারী হয়ে গেছে, আর সবগুলোই রিফাইন করা হয়েছে বইটার মধ্যে, আর সবগুলো বিষয়গুলোই করা হয়েছে। আর পাশাপাশি যেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ কিছু কাজ আমি আরও দিব সামনে, দেখি এটা পরে বলবো। এমনি অন্য কোনো বই বাদে অন্য কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আমি প্রশ্নগুলো এখান থেকে নিতে পারি। যে কোনো বিষয় নিয়ে যদি কিছু জানতে চাই বিসিএস সংক্রান্ত, প্রশ্ন করলে আমি সেই বিষয়টা বলবো। প্রিলি, রিটার্ন, ভাইবা, যে কোনো জিনিস। আমি একটু পেয়ে গেছি। আর আমরা এইটা ভিডিওটা সবাই লাইভ শেয়ার করে দিতে পারি, যাতে করে আমাদের যারা ফ্রেন্ডস, যারা ভিডিওটা থাকবে, যারা ফ্রেন্ডস যারা দেখতে পাচ্ছে না লাইভটা, তারা যেন দেখতে পায় যে হোম অ্যাসাইনমেন্টে দেওয়া থাকলে এটা ওদেরকে পড়াটা কাজে লাগবে। শামীম হাসান বলছে যে স্যার পড়াগুলো রিপিট করেন। আচ্ছা, শামীমকে বলছি যে রিপিট করতে গেলে অনেক সময় যাবে, অযথাই সময়টা নষ্ট হবে। এই ভিডিওটা আমি রেখে দিব, লাইভটা রেখে দিব, ওখান থেকে যদি আমরা এটা একটু প্রথমের দিকেই যেহেতু বলছি, এটা ওখান থেকে দেখে নিলেই হবে একটু কষ্ট করে। রিপন বসাক না কে বলছে যে স্বপ্নমায়া বলছে যে মানচিত্র নিয়ে তাড়াতাড়ি একদিন আলোচনা করবেন। হ্যাঁ, মানচিত্র নিয়ে খুব তাড়াতাড়ি আলোচনা করব। এই যে আমার হাতে মানচিত্র আছে, আমি মানচিত্র পেয়ে গেছি হাতে। সো মানচিত্রটা যেটা হবে, যে মানচিত্র থেকে আমি যদি কথা বলি, এই মানচিত্রগুলো প্রত্যেকের হাতে থাকতে হবে, তাহলে সেই অনুযায়ী আমরা সুন্দর করে কথা বলতে পারবো, মানচিত্র নিয়ে আলোচনা করতে পারবো। এখানে অনেক সুন্দর সুন্দর আলোচনা হবে মানচিত্র নিয়ে। তো আজকে মানচিত্র ধরবো না, যেদিন মানচিত্র ধরবো সেদিন মানচিত্র নিয়েই থাকবে। আমি আমাদের যে পরিক্রমা টিউটোরিয়ালস গ্রুপ আছে সেই গ্রুপে জানিয়ে দিব যে কবে মানচিত্র নিয়ে আলোচনা হবে। তো যেদিন আমি মানচিত্র নিয়ে কথা বলবো সেদিন মানচিত্র সবার হাতে থাকতে হবে, বিকজ আমি যে প্রশ্নটা আলোচনা করব ওই প্রশ্নটা সবার হাতে থাকলে পড়তে সুবিধা হবে। আচ্ছা, কামরুন আর পুতুল বলছে স্যার বোর্ড বই থেকে অ্যাসাইনমেন্ট দিবেন কিনা। আচ্ছা, বোর্ড বই থেকে অ্যাসাইনমেন্ট দেবো কিনা, এটা বোর্ড বইয়ের যে অ্যাসাইনমেন্টটা,
এইটার ব্যাপারটা একটা চিন্তা আছি যে বোর্ড বইয়ের যে অ্যাসাইনমেন্টটা এটা জরুরি, কিন্তু বোর্ড বইটা যখন পড়া দেওয়া হয় তখন এটাকে অনেক লোড মনে করে যে অনেক বেশি পড়া হয়। তো সবাই যদি বোর্ড বইয়ের পড়াটা চায়, বোর্ড বইয়ের পড়াটা ইনক্লুড করে দিবে সাথে। বোর্ড বইটা তো খুব জরুরি পড়াটা। তো বোর্ড বইয়ের পাশাপাশি জব সলিউশন যে বইটা আছে সেই বইটা, পাশাপাশি কিছু গাইড বই কিনতে হবে, কিছু গাইড বই তো পড়তেই হবে। ও মানচিত্রগুলোর মধ্যে মনে রাখতে হবে যে এটা হচ্ছে যে আমাদের জাহিদ সোহেল ভাই, তার মানচিত্রটা আমার কাছে ভালো মনে হয়েছে। জাহিদ সোহেল, এই যে এটা, তার মানচিত্রটা আমার কাছে, বাজারের যে মানচিত্রগুলো আছে তার মধ্যে থেকে এটা আমার কাছে ভালো মনে হয়েছে। সো নিঃসন্দেহে এটা নেওয়া যেতে পারে। হয়তো একটু দাম বেশি মানচিত্রর, আমি ঠিক জানি না এটার দাম কত, বাট তারপরও যদি ভালো হয় এগুলো তো কেনা যেতেই পারে। দাম কম বেশি 10 টাকা 20 টাকা কম বেশি হয়তো হতে পারে। সো এটা তো খুব একটা ভয়ের কিছু নাই, এটা নেওয়া যেতেই পারে। সো আমরা আর কি দেখতে পারি এখান থেকে? শারমিন আক্তার সোনিয়া, প্রিলিমিনারি রিটার্ন একসাথে কিভাবে প্রিপারেশন নিলে ভালো করা যাবে? হ্যাঁ, এই বিষয়গুলো তো আমি অনেক দিন বলছি যে প্রিলিমিনারি রিটার্ন একসাথে কিভাবে নেওয়া যায়। তো সেই বিষয়গুলো অন্যান্য ভিডিওগুলোর মধ্যে আছে। তারপরে আচ্ছা, মাহফুজ হোসেন বলছে স্যার আমি রাতে রিটেন ও দিনে প্রিলির পড়া পড়তেছি। আচ্ছা, রাতে রিটার্ন দিনে প্রিলির পড়া, এই বিষয়গুলো খেয়াল করতে হবে যে রাতে রিটার্ন দিনে প্রিলির পড়া এইভাবে ঠিক আছে পড়া যেতে পারে, কিন্তু প্রিলি রিটার্ন দুটোই কাজে লাগবে। যেমন আমি যদি বলি যে ম্যাথ, গণিত, গণিত যদি আমি একাডেমিক যে বোর্ড বই যেগুলো আছে, বোর্ড বই যদি আমি ক্লাস 7, 8, 9 এই 3টা শ্রেণীর বোর্ড বইটা যদি পিএইচসির সিলেবাসে যে যে টপিকগুলো দেওয়া আছে ওই টপিক অনুযায়ী যদি পড়তে পারি তাহলে কিন্তু আমার প্রিলিমিনারি এবং রিটেন দুটোই কভার হবে। সো আমার প্রিলি আলাদা, রিটেন আলাদা, এইভাবে না পড়ে এটা করা যেতে পারে। আর গণিত থেকে যেটা মনে রাখতে হবে যে সবসময় টেকনিকটা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। গণিত থেকে টেকনিক, কিছু কিছু টেকনিক কাজে লাগবে, ভালো, এটা খারাপ না, বাট পুরোপুরি টেকনিকের উপর ডিপেন্ড হলে সর্বনাশ হয়ে যাবে। অর্থাৎ মনে রাখতে হবে যে 15% গণিতে, 15% টেকনিক অবলম্বন করতে হবে, আর 85% ডিটেল করতে হবে গণিত। এটা হচ্ছে মূল কথা। গণিতে অনলি 15% টেকনিক, বাকি 85% ডিটেল করে ভালো করে শিখে যেতে হবে। কারণ প্রিলিতেই শুধু গণিত শেষ না, রিটেনে গণিতটা হচ্ছে আসল। ঠিক আছে। আমাদের দুর্মর পথিক, ও বলছে বোর্ডের বই পড়া দেন। আচ্ছা, বোর্ড বই পড়া দিলে হ্যাঁ সেটা পড়া যেতে পারে। আমি গত 40তমতে বোর্ড বই দিয়েছিলাম। তাহলে একটা কাজ করি, আমরা নেক্সট উইকে যে পড়াটা দিব একটা ভোটাভুটি হয়ে যাক। যদি আমরা এই পড়াটা কিভাবে চাই, প্রতি সপ্তাহে পড়াটা আমরা কিভাবে পেলে আমাদের বেশি কাজে লাগবে এটা মনে করছে, এটা আমি আমাদের যে গ্রুপ আছে, আমাদের পরিক্রমা টিউটোরিয়ালস বাংলায় লেখা যে পরিক্রমা টিউটোরিয়ালস যে গ্রুপটা আছে, সেই গ্রুপের মধ্যে আমরা একটা, যদি আমরা মনে করি যে এটার মধ্যে থেকে বেশি এইভাবে কার্যকর হবে, আমি একটা পোস্ট দিয়ে দিব প্রয়োজনে যে কিভাবে আমরা পড়াটা চাই, পোস্ট দিয়ে দিব। তো সেইখানে আমরা একটু একটু নিজেদের মতামতটা জানিয়ে দিব। তো তোমরা যেভাবে পড়াটা চাবা আমি ঠিক সেভাবে পড়াটা রেডি করে পড়া দিব। অর্থাৎ একটা, আমার কাজটা হচ্ছে কি, যে কাজটা হচ্ছে একটা মডারেটরের মতো ভূমিকা পালন করা। অর্থাৎ পড়া তো আর আমি পড়বো না, ক্যাডার হওয়ার ক্ষেত্রে আমি তো হয়ে গেছি। সো যারা ক্যাডার হও নেই, তোমাদের জন্য পড়াটা দেওয়ার জন্য আমি পড়া দিলে যদি পড়াটা বাসায় পড়তে ইচ্ছা হয়, পড়াটা যদি ভালো হয়, সো আমি এটা দিব। সেক্ষেত্রে কীভাবে পড়া দিলে ভালো হবে ওই বিষয়টা তোমাদের উপর ডিপেন্ড করুক। তোমরা যদি বলো যে না এইভাবে পড়া দিলে ভালো হবে, আমি ওইভাবে পড়াটা দিব। সো আমাদের সাথে আর কে আছে? মোহাম্মদ আলী, স্যার আমার হাতে টাইম খুব কম, আমি কিভাবে কি করব বুঝতেছি না, অ্যাডভাইস প্লিজ। টাইম কত কম সেটা তো আমি জানি না, মোহাম্মদ আলীকে বলছি টাইমটা কত কম। আচ্ছা, তৌফিক, তৌফিক নামটা কি হলো? আকুঞ্জি, তৌফিক আকুঞ্জি হবে কি? এটা ফার্স্ট টাইম আছে বোধ হয়। ওয়েলকাম তৌফিককে। তারপরে আমাদের আজম খান, একাডেমিক রেজাল্ট কি খুব ইম্পর্টেন্ট? একাডেমিক রেজাল্টটা প্রিলি রিটেন এগুলোতে কোথাও লাগে না, শুধু ভাইভা বোর্ডের মধ্যে একাডেমিক রেজাল্টটা ভালো হলে তার প্রতি তো একটা একটা সাধারণত একটা কিছুটা হলেও কমফোর্টনেস কাজ করে, বা ইয়াটা কাজ করে। ভাইভা বোর্ডে যারা থাকে তাদের ভালো লাগাটা একটু বেশি কাজ করতে পারে। তো সেক্ষেত্রে একটু সুবিধা পেতে পারে, বাট খুব খুব এখানে ডিফার করে না।
কি বলছে কামরুনের প্রতি বলছে, স্যার ভোট দিয়ে তো কিছু হবে না, আপনি ভালো বোঝেন কীভাবে পড়লে আমরা ক্যাডার হতে পারবো, আপনি সেভাবে পড়া দেন। ভেরি গুড। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি এবার যে কাজটা করব সেটা হচ্ছে যে যারা একেবারে নতুন, হ্যাঁ, যারা একেবারে ফ্রেশার্স, প্রয়োজনে আমি এইটুকু ভিডিও আমি আলাদা একটা ভিডিও পরে করে দিব, ভিডিও করে একটা আমার যে ইউটিউব চ্যানেল যেটা আছে যে জবস অ্যান্ড টিপস, এইটার মধ্যে একটা ভিডিও করে দিব। আমি জাস্ট যারা একেবারে নতুন ফ্রেশার্স, প্রথমবার বিশেষ পরীক্ষা দিচ্ছে, ওরা ঠিক কী করবে সেটা নিয়ে একেবারে সংক্ষিপ্ত করে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে যে যারা একেবারে প্রথমে স্টার্ট করবে, তাদের কয়েকটা জিনিস দিয়ে শুরু করতে হবে যা লাগবে। শুধু স্টার্ট যারা করবে তাদের জন্য না, যারা পুরাতন তাদেরও এই জিনিসগুলোই লাগবে। সেক্ষেত্রে আমি বলবো যে 1 নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে যে প্রিভিয়াস কোশ্চেন, বিগত সালের প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে। সেই প্রশ্নগুলোর মধ্যে হচ্ছে যে এই প্রশ্নগুলো পড়তে গেলে আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে জব সলিউশন বইটা সবার আগে লাগবে, এটা এক। এর পাশাপাশি যেটা হচ্ছে যে এগুলো পড়ার পরে 2 নাম্বার যেটা হচ্ছে টেক্সট বইয়ের আমি তালিকা দিয়ে দিয়েছি এর আগে, তালিকাটা একটু দেখে নিতে হবে। সেখানে 15 থেকে 17টার মতো বই আছে, মানে বোর্ড বই যেটাকে আমি বলি, সেই 15 থেকে 17টা বোর্ড বই। এই বোর্ড বইগুলো পড়ার নিয়মটা আমি বলে দিয়েছি আগেই, যে 3বার করে রিভিশন দিতে হবে। একবার রিডিং, দ্বিতীয়বার আন্ডারলাইন করতে হবে, এবং থার্ড টাইম যেগুলো আন্ডারলাইন করা হলো সেগুলো দিয়ে এক কথায় উত্তর লিখতে হবে। এইভাবে প্রত্যেকটা বোর্ড বই থেকে আলাদা আলাদা নোট করে ফেলতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার কাজ। আর 3 নাম্বার কাজ হচ্ছে যে এই পড়াগুলো রিভিশন দেওয়ার জন্য, যেগুলো আমরা পড়েছি সেগুলো রিভিশন দেওয়ার জন্য আমার যে 22,500 প্রশ্নের যে বইটা, এই বইটা কেনা যেতে পারে, এটা একটা অপশন। 22,500 প্রশ্নের বইটার মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষার যে বই প্রশ্ন সেগুলো আছে, জুডিশিয়ারি পরীক্ষার প্রশ্ন আছে, প্রাইমারি পরীক্ষার প্রশ্ন আছে, নন ক্যাডার পরীক্ষার প্রশ্ন আছে, ব্যাংক জব পরীক্ষার প্রশ্ন আছে, লিখিত পরীক্ষার কিছু প্রশ্ন ওখানে আছে। সো সব মিলিয়ে একটা কম্প্যাক্ট বই, সেখানের মধ্যে 22,500 প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে। সো এটা রিভিশনের জন্য বইটা আমার মনে হয় লাগতে পারে। আমার যে বইটার ভালো কথা, আমার যে বইটার নতুন নাম রেখেছি সেটা হচ্ছে যে এক্সক্লুসিভ বিসিএস সাজেশন। এই নামটা আমি জানি না কেমন হলো, এক্সক্লুসিভ বিসিএস সাজেশন। এই বইটা লাগতে পারে। যদি আমরা ইচ্ছা করি যে বইটা কিনবো তাহলে কিনতে পারি, একটা বইয়ের দাম খুব বেশি না, এটা কিনে রাখলে হয়তো রিভিশনটা ভালো হবে। আর তারপরে 4 নাম্বার, এরপরে হচ্ছে যে কিছু গাইড বই, বাজারে যে গাইড বই যেগুলো আছে, এরকম 4টা-5টা গাইড বই, এটা আমি বলে দিব, 4টা-5টা গাইড বই কিনতে হতে পারে। এটাও একটা রিভিশনের জন্য এই গাইড বইগুলো কাজে লাগবে। আর 5 নাম্বার যেটা থাকে সেটা হচ্ছে যে প্রচুর এক্সামস দেয়া। যারা নতুন তারা এই পড়াগুলোর ফাঁকে ফাঁকেই প্রচুর এক্সামস দিবে, এবং সেই পড়াগুলো মানে মান্থলি রিভিশন দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রতি মাসে রিভিশন দেবে, যে এক মাসে আমি কী পড়লাম সেটা আবার রিভাইজ করতে হবে। আর শেষমেশ যেটা থাকে যে যদি সম্ভব হয়, যদি কারো কোনো আর্থিক সুবিধা থাকে বা এরকম সুযোগ থাকে, তাহলে আমার মনে হয় যে পাশাপাশি একটা কোথাও কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে কোচিং করে নিলে আমার মনে হয় যে একটু সুবিধা পাওয়া যাবে। কোচিং থেকে একটু সাজিয়ে দিলে একটু সুবিধা হবে, বাট কোচিং ক্যাডার হওয়ার ক্ষেত্রে নির্ণায়ক না, বা আমি বলবো যে 20% ভূমিকা রাখবে কিনা তাও সন্দেহ। কোচিং মানে 80% ডিপেন্ড করবে নিজের উপরে, পড়াশোনার উপরে। কোচিং একটু হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে, সেক্ষেত্রে হয়তো 20% বা 50% সাপোর্ট দিবে পড়াশোনার ক্ষেত্রে যে কোনো কোচিং সেন্টার। সো এটা আলটিমেটলি, যদি আমি পড়াশোনা একটু সমস্যা মনে করি, নিজে যদি গুছাতে না পারি, সেক্ষেত্রে একটা কোচিং যদি সুযোগ থাকে তাহলে করে নিতে পারি। তা যারা শুরু করবে তাদের জন্য এই কাজগুলো করা যেতে পারে, যেগুলো বললাম, জব সলিউশন, তারপর হচ্ছে যে টেক্সট বই বা বোর্ড বই 15 থেকে 17টা, তারপরে 4-5টা গাইড বই, আর তারপর হচ্ছে যে আমার যে বইটা আছে এটা রিভিশনের জন্য খুব ভালো হবে, যে সেটা হচ্ছে এক্সক্লুসিভ বিসিএস সাজেশন, এই বইটা। আর হচ্ছে প্রচুর এক্সামস প্লাস নিয়মিত রিভিশন, আর সম্ভব যদি হয়, যদি কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকে, তো একটা কোচিং কোথাও করা যেতে পারে, যদি কোথাও ভালো লাগে সেখানে একটা কোচিং করা যেতে পারে। সো এই হচ্ছে যারা ফ্রেশার্স তারা এটা শুরু করতে পারে। আর ওদের বিগিনিংটা কীভাবে হবে সেগুলো নিতে আমাদের লাইভগুলো তো রয়েই গেছে, এগুলো আমরা দেখতে পাবো। তৃষা আক্তার বলছে বইটা এখনও আসে নাই, বইটা 3 তারিখ কি 4 তারিখ, 3 আগস্ট কি 4 আগস্ট আমরা এটা মার্কেটে পাবো। সো এখন শেষ মুহূর্তে যদি কারো কোনো কিছু জানার থাকে, বিজনেস নিয়ে কারো সমস্যা থাকে, বললে আমি উত্তর দিয়ে আমাদের লাইভটা আজকে বন্ধ করে দিব। আমি পড়া যা দেওয়ার দিয়ে দিয়েছি, দেখতে যাচ্ছি যে কোনো প্রশ্ন আছে কিনা।
কল্যাণ ব্রহ্মচারী সে বলছে রাজশাহীতে কোনো শাখা খুলবেন কিনা। এটা ঠিক করা হয়নি, এটা খোলা হবে কিনা। তারপরে হচ্ছে আমাদের জান্নাতুল নাহার জেনি আছে আমাদের, হ্যালো। আলামিন হোসেন, বুকটা বগুড়াতে পাবো কিনা। হ্যাঁ, পাওয়া যেতে পারে, বগুড়াতেও পাওয়া যেতে পারে। তো আমি সুমনা বইঘর বা সুমনা বইঘরে বইটা দেওয়া হবে, ওখান থেকে হয়তো সবখানে বইটা চলে যাবে। আমাদের আব্দুল জলিল আকাশ, স্যার ম্যাথের জন্য কোন বইটা ভালো? ম্যাথের জন্য যেটা হচ্ছে যে আমি যেটা বলবো যে ওই যে প্রথমে বোর্ড বই যে কটা আছে 7, 8, 9-এর যে বোর্ড বইগুলো আছে, এই বোর্ড বইগুলো পেয়েছি সিলেবাস অনুযায়ী এই ম্যাথের জন্য এটা পড়া ভালো। আর যদি খুব বেশি ম্যাথে উইক হয় তাহলে যেটা হবে যে একদম প্রয়োজনে 5 থেকে পড়া, 5-এর বইটা, এগুলো প্রশ্ন থাকবে না কিন্তু এটা নিজের বেসিক ডেভেলপ করার জন্য ভালো হবে, 5, 6 এগুলোতে ভালো হবে। আচ্ছা, ফারহানা কেয়া বলছে খুব সুন্দর কোশ্চেন যে স্যার কত দিন কত ঘন্টা পড়লে পড়া কভার করা যাবে? খুব সুন্দর একটা ব্যাপার যে কত ঘন্টা পড়লে পড়াটা কভার হবে। সেক্ষেত্রে ফারহানা জন্য আমি বলবো যে পড়াটা কত ঘন্টা এটা কিন্তু ডিপেন্ড করে যে পড়াটা হয় মানে কোন, মানে আমি অনেক ঘন্টা পড়লাম বাট পড়া হয় না সেটা না, মানে যতক্ষণ পড়বো পড়াটা যেন আমার কাজে লাগে এটা মনে রাখতে হবে যে অ্যাটলিস্ট 6 আওয়ার্স, 6 to 12 আওয়ার্স, 6 থেকে 12 ঘন্টা প্রতিদিন। এইটা আরেকটা ব্যাপার হচ্ছে এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে পড়া যেন মানে ইয়া না হয়, গ্যাপ না হয় যে একদিন পড়লাম 3 দিন পড়লাম না, মাঝখানে 2 দিন 3 দিন 4 দিন নাই, সেইটা যেন না হয়। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। রেগুলার পড়তে হবে অ্যাটলিস্ট 6 আওয়ার্স থেকে 12 আওয়ার্স, 12 ঘন্টা এটা পড়তে হবে। ভালো কিছু পেতে চাইলে কষ্ট তো করতে হবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কি না? সাইদুল ইসলাম বলছে নরসিংদীতে না, নরসিংদীতে শাখা এখন নাই বা দেওয়ার ইচ্ছা এই মুহূর্তে নাই। তারপরে হচ্ছে যে কি বলছে তাসরিবা কেয়াস তানিম, ও বলছে যে ম্যাপের উপর লাইভ ক্লাসটা কবে নেবেন? গুড কোশ্চেন। মানচিত্রের উপর লাইভ ক্লাস হতে পারে, হ্যাঁ খুব সুন্দর কোশ্চেন। আমার এটা আসলে নিজের জন্যই মানচিত্রের ক্লাসটা নিয়ে মানে আমি চেষ্টা করব, অর্থাৎ এটা আমার নিজের জানা বা নিজের একটা ভালো লাগা মানচিত্রের উপর পড়লে বা আমি যদি আলোচনা করি তাহলে এটা হবে কি যে আমার একটু ভালো লাগবে যে বিশ্ব তারপর বাংলাদেশ সম্বন্ধে গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো সে ব্যাপারগুলো একটু রিভিশন হবে আমার নিজেরই। সো আমি ম্যাপের উপর বেশ কিছু আলোচনা করব, এটা আমার মনে হয় যে এটা সবার কাজে যেমন লাগবে আমারও তেমন কাজে লাগবে মানচিত্র নিয়ে আলোচনা করলে। সো আমি এই মানচিত্রে আলোচনা করব খুব শীঘ্রই, একটু ফ্রি হয়ে নেই, খুব শীঘ্রই মানচিত্রের উপরে আমি অ্যাসাইনমেন্ট দিব এবং সেই অনুযায়ী আলোচনা হবে। স্পৃহা বলছে স্যার আপনার বলা সবগুলো বই আছে আমার, কিন্তু আপনার দেওয়া পড়াগুলো খুঁজে পাই না। ও পড়াগুলো হচ্ছে কি যে বিভিন্ন লাইভে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, যে কারণে পড়াগুলো হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে না। সো এখন এটা একটু দেখতে হবে যে কোন লাইভে কী আছে দেখতে হবে। আমি চেষ্টা করবো যে পড়াগুলো একটু গুছিয়ে দেওয়ার জন্য। আর নেক্সট উইকে আমি দেখি নতুন কিছু আনা যায় কিনা পড়ার মধ্যে, আর যেগুলো আছে সেগুলো আমরা পড়তে থাকি। আচ্ছা, আর কিছু প্রশ্ন যদি আমরা দেখি। তারপরে হচ্ছে মাহফুজ হোসেন, তারপরে দুর্মর পথিক কি বলছে বোর্ডের বই পড়া দেন, দুর্মর পথিক বলছে ঠিক আছে চেষ্টা করব পরের সপ্তাহ থেকে ইনশাল্লাহ। তারপরে হচ্ছে আমাদের হ্যাঁ কুমিল্লাতে পরিক্রমার শাখা আছে। তারপরে দিনেশ, আচ্ছা আমরা পরিক্রমা বিষয়টা কম বলি, সেটা হচ্ছে যে ওটা তো প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের মতো চলবে। আমরা এখানে যারা লাইভে থাকবো তারা বিষয়টা হচ্ছে যে আমরা একটু মানে মানে কোচিং বা এই সেন্টারগুলোর যে ব্যাপারগুলো বিজ্ঞাপন দেয়া এগুলো থেকে একটু কম আমরা থাকবো, আমরা মেইনলি পড়ার মধ্যে থাকবো। আর যেহেতু আমি হোস্ট, এইটার মধ্যে হোস্ট, আমি যদি কোনো বইটি লিখি এই বিজ্ঞাপনটা আমি দেওয়ার চেষ্টা করব, বাট আমার এই বিজ্ঞাপন অনুযায়ী আমার বইটা কিনতেই হবে এর কোনো মানে নাই। মানে এটা জাস্ট মানে না দেখে বাদ দিলেও চলবে, সমস্যা নাই। কিন্তু যেহেতু আমি এই বইটা আমাদের এই গ্রুপটার কারণেই লেখা, আমাদের যে পরীক্ষা টিউটোরিয়ালস গ্রুপ, এই গ্রুপটার কারণেই বইগুলো লেখা। সো আমি অবশ্যই জানিয়ে দিব যে আমার বই কোনটা আসতেছে। বাট কেনা না কেনা এটা কিন্তু ডিপেন্ড করবে নিজের উপরে, নিজের এই পয়সা খরচ করে বইটা কেনার সময় অবশ্যই বইগুলো দেখে কিনতে হবে যে বইগুলো আসলে ভালো কি খারাপ। ভালো না হলে অবশ্যই টাকাটা নষ্ট করার দরকার নাই, এইটা হচ্ছে আমার রিকোয়েস্ট। সো আমি যেটা বই বলবো ওইটাই কিনতে হবে এর কোনো মানে নেই। প্রত্যেকে আমরা ভালো বুঝি, ভালো জানি, আমরা বুঝে তারপরে কিনবো, ঠিক আছে। পিঙ্কি শাহ কি বলছে দেখি আমরা, যে ট্রান্সলেশনের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের
রিটেন নিয়ে কিছু বলেন প্লিজ স্যার। ট্রান্সলেশন তো অনেক আলোচনা, রিটেনের ব্যাপারটা তো অনেক, গত গত লাইভটায় আমি রিটেন ক্লাস নিয়ে বলছিলাম, যেদিন রেজাল্ট হলো 40তম সেদিন রিটেন নিয়ে বলছিলাম। তো রিটেনে মনে রাখতে হবে, রিটেনের কথা বলতে গেলে আসলে রিটেন থাকতে হবে এখানে, রিটেন তো মানে বিষয়টা নাই। রিটেনের ব্যাপারটা থাকে যে রিটেনে একটা টার্গেট নিতে হবে, সেটা হচ্ছে যে মার্কস যেন 60%-এর উপরে আসে। গড়ে 60%-এর উপরে মার্কস নিতে পারলে তাহলে ক্যাডারটা হবে ইনশাল্লাহ। বাট এই 60-র উপরে নিতে গেলে কিন্তু অনেক ব্যাপার স্যাপার আছে এখানে, হ্যাঁ। তো সেই ব্যাপারগুলো খেয়াল করতে হবে যে 60 উপরে পাওয়াটা খুব বেশি সহজ কাজ তা না। এখানে কিছু কিছু জায়গা আছে যেগুলো খুবই খুবই কঠিন জায়গা, যেমন ইংলিশে অনেকে আছে জিরো পেয়ে যায়। জিরো পাওয়ার ব্যাপারটা কীরকম, যদি কেউ 30-এর নিচে পায় কোনো একটা বিষয়ের মধ্যে, 29 ধরেন পেলো, সে এটার মধ্যে জিরো পাবে। সো ওই জন্য ইংলিশে অনেকে আছে জিরো পায়। সো এই ব্যাপারটা খেয়াল করতে হবে যে ইংলিশ যেমন এখানে খুব একটা ডিফিকাল্ট পার্ট আছে, অন্যদিকে কিছু পার্ট আছে যে পার্টগুলোতে নাম্বার বেশি তোলা যায়, সেখানে নাম্বার কম উঠলে কিন্তু আবার সমস্যা পড়ে যেতে হবে। যেমন ম্যাথ এবং মেন্টালিটি দুটো মিলে বেশ ভালো নাম্বার তোলা যায়। এখানে যদি কেউ ব্যর্থ হয় তাহলে তার কিন্তু সমস্যা হয়, অন্য সাবজেক্টে অ্যাডজাস্ট করাটা সমস্যা হয়। সায়েন্সে পুরো নাম্বার তোলা যায়, সায়েন্সে যদি কেউ ব্যর্থ হয় তাহলে অন্য সাবজেক্টের সমস্যা হয়। সো রিটেনের ক্ষেত্রে আমি গত সপ্তাহে যে কাজগুলো যেভাবে বলেছি, 40তম যেদিন রেজাল্ট হলো ওই দিন একটা লাইভ করা আছে, ওই লাইভটা আমরা রিটেন যারা আছে তারা একটা দেখে নেওয়ার পরে যদি মনে হয় যে রিটেনের উপর কোনো আলোচনা করলে ভালো হবে, সেই বিষয়টা বললে আমি সেটা একদিন লাইভের মধ্যে সেই বিষয়টা আলোচনা করে দিব। ইভেন প্রিলিতেও যদি কারো কোনো বিষয়ে স্পেসিফিক কোনো বিষয়ে আলোচনা প্রয়োজন হয়, এটা বললে আমি আলোচনা করে দিব। ইংলিশে মিনিমাম কত পেতে হবে? মনে রাখতে হবে যে রিটেন আর প্রিলির ভিন্ন ইংলিশ। তো রিটেনে যেটা হচ্ছে মিনিমাম বলতে কিছু নাই, যেটা হচ্ছে যে গড়ে আমাদের 60% মার্কস ক্যারি করতে হবে। তো রিটেনে ইংলিশের ক্ষেত্রে আমি বলবো যে যেন 100-র নিচে না আসে। তো মিনিমাম 100 যেন থাকে রিটেন ইংলিশের ক্ষেত্রে, এর নিচে আসলে একটু সমস্যা পড়ে যেতে হবে, বিকজ তখন বাকি সাবজেক্ট দিয়ে এটা অ্যাডজাস্ট করা টাফ হয়ে যাবে। এটা হচ্ছে রিটেনের জন্য। স্যার আমার ওকে বলছে, আরিফুল ইসলাম বলছে আমার প্রিলি প্রিপারেশন শেষ। ভেরি গুড। রিটেন কীভাবে পড়লে ভালো নাম্বার পাওয়া যাবে? খুবই ভালো কথা আরিফকে আমি বলবো যে যদি প্রিলি প্রিপারেশন শেষ হয়ে থাকে তাহলে তোমার জন্য যেটা থাকবে সেটা হচ্ছে প্রচুর পরীক্ষা দিতে হবে। প্রিলিতে প্রচুর পরীক্ষা দিতে হবে, দিলে হবে কি যে এই পড়াটা চর্চার মধ্যে থাকবে। আর রিটেনে মনে রাখতে হবে যে রিটেনের ম্যাথ এবং সায়েন্স আর হচ্ছে ইংলিশ এমন একটা বিষয় রিটেনের মধ্যে যেটা হচ্ছে বই সাথে সবগুলো নিয়ে গেলেও কিছুই কমন থাকবে না। সো ইংলিশের বেসিক ডেভেলপ করতে হবে, ফ্রি অ্যান্ড রাইটিংটা কমপ্লিট করতে হবে, আর ওই যে প্যাসেজ ট্রান্সলেশন অর্থাৎ রিডিং কম্প্রিহেনশন এই জায়গাটায় ভালো ধরনের ডেভেলপ করে ফেলতে হবে। ইংলিশের খুবই সমস্যা হবে পরীক্ষার সময়, বিকজ 4 ঘন্টা সময়ের মধ্যে থেকে 200 নম্বর পরীক্ষা দেওয়াটা সো ভেরি টাফ। এই জিনিসটা মনে রাখতে হবে। এর মধ্যে একটা রচনা আছে, 50 নম্বরের একটা রচনা আছে, রচনাটা অনেক বড় লিখতে হয়। সো এগুলো অ্যাডজাস্ট করাটা খুব টাফ হবে রিটেনে। যদি কেউ আগের থেকে ইংলিশটা ভালো করে যদি রিটেনের চর্চা না করে তাহলে তার জন্য বেশ সমস্যা হবে। আর একে তো হচ্ছে ইংলিশে নিজের জান বাঁচাতে হবে, আর ম্যাথ এবং সায়েন্স থেকে যে নাম্বারটা দরকার তার থেকে অনেক বেশি তুলতে হবে, যাতে করে ওইখানকার নাম্বার দিয়ে যেখানে নাম্বার কম থাকবে সেখানে সাবসিডি দেওয়া যায়, এই জন্য ওখানে বেশি নাম্বার তুলতে হবে। সো ক্যালকুলেশনটা ক্লিয়ার। এক হচ্ছে যে ইংলিশ থেকে বেসিক ডেভেলপ করে জান বাঁচাতে হবে, আর 2 হচ্ছে যে ইংলিশ ম্যাথ এত সুন্দর করে পড়তে হবে রিটেনটা যেন আমার ওখান থেকে অনেক বেশি মার্কস থাকে, তাহলে কিন্তু ক্যাডার আর ভুল নাই। সো ওকে, আজকের অনেকক্ষণ থাকলাম। আর বলছে যে এমসিকিউ বইটা 22,000 প্রশ্নের এমসিকিউটা 22,000 প্রশ্নের বইটার নাম হচ্ছে এক্সক্লুসিভ বিসিএস সাজেশন। বইটার নাম এক্সক্লুসিভ বিসিএস সাজেশন। এটা চলে আসবে 3-4 থেকে, দিনাজপুরেও পাওয়া যাবে। কী বলছে আরিফ বলছে দিনাজপুরে পাবো কিনা আমি জানি না। সুমনা বইঘর থেকে দিব, ওইখান থেকে সবখানে ওরা পাঠিয়ে দিবে। সুমনা বইঘরের কাছে যদি আপনাদের পাশে যদি কোনো লাইব্রেরি থাকে, যার বাড়ির পাশে যে লাইব্রেরি থাকবে সেই লাইব্রেরি থেকে বলতে হবে সুমনা বইঘরকে এই বইটা অর্ডার দেওয়ার জন্য, তাহলে ওরা এখান থেকে পাঠিয়ে দিবে, সমস্যা নেই। দেখে ভালো লাগলে এটা কিনবে, আর ভালো লাগলে অন্য বই কিনবে, সমস্যা নাই। আচ্ছা, কে বলছে জিসান পারভেজ, ইংরেজিতে বেসিক স্ট্রং করতে হলে কী করতে হবে? জিসান পারভেজ বলছে ইংরেজিতে বেসিক ডেভেলপ করতে গেলে কী করতে হবে? বেসিক ডেভেলপ করতে গেলে যেটা আমরা বেসিক তো সবারই কিছুটা ভালো থাকে, যেমন টেন্স কাকে বলে, হ্যান ত্যান, এগুলো না আমরা পারি, এগুলো পড়ে আসছি, এগুলো সমস্যা হয় না। এখন হচ্ছে কি যে এই পর্যায়ে এসে একটা ছেলে বা মেয়ে মাস্টার্স করার পরে তার এই যে বেসিক নাই ইংলিশে, এটা রং।
বেসিক প্রত্যেকেরই ঠিক থাকে, বাট কি যে ভুলে যায়। আমাদের পড়ার সিস্টেম হচ্ছে যে অনার্সে ভর্তি হলে আমরা ইংলিশ ভোলা শুকিয়ে দিই, সো ওই জন্য ভুলে যাই। ভুলে যাওয়া জিনিসটা স্মরণ করার জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে প্রচুর ইংলিশ পড়তে হবে এবং লিখতে হবে। এই ইংলিশ পড়া আর ইংলিশ লেখা এর বিকল্প কিছু নেই। পারলে প্রতিদিন ইংলিশ পড়ো, প্রতিদিন ইংলিশ লেখো, ইংলিশ পত্রিকা পড়ো, ইংলিশ ছোটো ছোটো বাচ্চাদের গল্প পড়ো, বারবার পড়ো, একই পড়াটা বারবার পড়ো, বারবার পড়ার পরে ওই পড়াটা লেখো, দিনে সারাদিন কী করলা সেটা লেখো, নিজের কোনো প্রিয় ব্যক্তিত্ব তাকে নিয়ে লেখো। ইংলিশ পড়তে হবে, ইংলিশ লিখতে হবে প্রতিদিন। এটা করা গেলে ইংলিশের ডেভেলপমেন্ট অবশ্যই আসবে এবং লিখিত পরীক্ষার অবশ্যই ভালো হবে, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর ট্রান্সলেশনে কিছু টিপস থাকে যেগুলো চেষ্টা করবো দেওয়ার জন্য, আর এমনিতেই ট্রান্সলেশনে অনেকগুলো টিপস আমি একটা টিপস দিয়েছি এবং অন্যান্য অনেকগুলো চ্যানেলে টিপস পাওয়া যাবে, এগুলোটা দেখে নিলেও হবে। বাট প্রথমে পড়ার অভ্যেস এবং লেখার অভ্যেসটা আগে করে নিতে হবে, তারপরে এগুলো টিপস অনেক পাওয়া যাবে যেগুলো দিয়ে কাজে লাগানো যাবে। সো ভয়ের কোনো কারণ নাই, বিশেষ ক্যাডার হওয়াটা সহজ অন্যান্য জবগুলো থেকে। বাট এর জন্য যেটা করতে হয় যে একটু অধ্যবসায় করতে হয়, একটু কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়, লেগে থাকতে হয়। সো আমি আশা করবো যে সবাই লেগে থাকবে। আর যে পড়াটা প্রথমেই দিয়েছি এই ভিডিওর পড়াটা আমরা রেডি করে ফেলবো এবং নেক্সট উইক ইনশাল্লাহ চেষ্টা করবো আবার নতুনভাবে বোর্ড বইগুলো ইনক্লুড করে কিছু পড়া দেওয়া যায় কিনা। আর একটা জিনিস মনে রাখতে হবে যে পরীক্ষা, প্রিলি পরীক্ষার সময় এখন থেকে 7 থেকে 8 মাস সময় হয়তো হাতের মধ্যে আছে। 7 থেকে 8 মাস সময়টা দেখতে দেখতে চলে যাবে, একদম নিমিষে চলে যাবে। সো পড়ার সময়টা যেন কোনোভাবে মিস না হয়, এখন প্রতিদিন পড়তে হবে এবং এই পড়াগুলো প্রচুর রিভিশন করতে হবে। সো সবাই ভালো থেকো, সবার জন্য দোয়া রইল, শুভেচ্ছা, টাটা।